তো কি খবর সবাই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই নাজিয়া কে? স্যার নতুন। কেমন নতুন? নাজিয়ার পরিচয় দাও দেখি একটু। নাজিয়া বলো তো। জি স্যার। তুমি কি মর্নিং শিফটের নাকি? হ্যালো। জি স্যার। সায়েন্সে ছিলা? জি স্যার। আচ্ছা। এর আগে ক্লাস করছো? এর আগে মানে কমার্সের হিসাব বিজ্ঞান এইসব ক্লাস কি করো? না স্যার। কেন? না, করছি এর আগে। সেই এর আগে করছো। এখন কি ক্লাস চলতেছে বলতে পারবো তো? ব্যবসা উদ্যোগ। স্যার ব্যবসায় উদ্যোগ। ব্যবসায় উদ্যোগ। অর্ঘ। অর্ঘ্যদের থেকে থেকে একটা আওয়াজ করে বাবা। অর্ঘর কন্ট্রোর ভয়েসটা অনেক বেশি। আমার কান ফাটে গেছিল বাবা তখন। এই নাজিয়া তোমার রোল কত? 118। আর রীতির? 48। ওরে বাবা। 118 রোল আর কি। তোমার নাজিয়া, তোমার রেজাল্ট শিট কি নিছো তুমি? না স্যার, গুগল ক্লাসরুমে আছে। দেখছি। আমাকে একটু লিংক দেন তো, কিসের লিঙ্ক? রেজাল্টটা দেখার। ওটা গুগল ক্লাসরুমে ঢুকতে হবে। তোমার এফবি আইডি আছে? নো। তাহলে পাঠিয়ে দিতাম ইয়েটা। তাহলে তোমার নাম্বারটা দিও আমার। আচ্ছা, গুগল ক্লাসরুমে তোমার কি মেইল আইডি আছে? মেইল ছাড়া তো গুগল ক্লাসরুমে জয়েন করতে পারবে না। ওখানে গুগল ক্লাসরুমে জয়েন করা দরকার আর কি। লিংক নেওয়ার থেকে লিংক তো নিলেই হবে না, ওটা তোমার ইয়ে থাকতে হবে, মেইল থাকতে হবে। এবং জুম ক্লাসরুমে একটা অ্যাপস পাবা, মানে গুগল ক্লাসরুমে একটা অ্যাপস পাওয়া যাবে, সেটা ইনস্টল করে নিতে পারো। আর সেটা ইনস্টল করতে নিলে তোমার মেইল অ্যাড্রেস যাবে। তো তোমার বা তোমার পরিচিত কারো যদি মেইল অ্যাড্রেস থাকে, সেইটা দিয়ে ওই গুগল ক্লাসরুমে তোমার জয়েন করতে হবে। তো তোমাদের এই এর আগে 48 মানে রীতি আর কি, তোমাকে বলছিলাম। আর নাজিয়া, তোমাদেরও রেজাল্টের ফিনান্সের নাম্বারটা তোমাদের মানে দেয়া হয় নাই। তবে তোমরা ওই দুই সাবজেক্টে মানে ফিনান্সে পাস করছো আর কি। যদি রেজাল্টটা নাও, স্যার আমি ফিনান্সে কত পাইছি? 124 রোল। এখন তো বলতে পারবো না, শীট নাই। রেজাল্ট দেখে নিও, গুগল ক্লাসরুমে তো রেজাল্ট আছেই। স্যার দেখছি দেখছি স্যার, মনে নাই এখন। তাহলে দেখা মনে থাকে না যখন, তাহলে সেটার মনে রাখার দরকারও নাই। তুমি কি চাচ্ছ যে তোমার বন্ধু বান্ধবের নাম্বারটা জানাতে যাচ্ছিলা, সেই জন্য জিজ্ঞেস করলাম? না স্যার, না না না। নাম্বার কি ভালো পাইছো নাকি? আমরা যখন বেশি নাম্বার পাই তখন খালি বারবার জিজ্ঞেস করি, স্যার কত পাইছি, স্যার কত পাইছি। আর যখন নাম্বার পাই তখন বলি, কি বললেন, কি বললেন, কি বললেন। আসলে হয় আর কি এরকম, আমরাও করে আসছি, সমস্যা নেই। তো কালকে একটা ক্লাস দেখলাম আর কি। তোমরা যে মাঝে মধ্যে মানে অপ্রাসঙ্গিক কথাগুলো বলো, সেই ক্লাসরুমে দেখলাম ইউটিউবে স্যার। টিচার, হ্যাঁ ফেসবুকেই দিছে, ওটা একটু ভাইরালই হয়েছে মনে হয়। টিচার এখন বলতেছে যে, জিজ্ঞেস করছে তোমাদের, আমি যেরকম জিজ্ঞেস করি না যে সে ধরো আত্মকর্মসংস্থান কাকে বলে, তো চুপ করে আছে শিক্ষার্থীরা। তো টিচার তখন বলতেছে যে মনের কথা তো বলতে হবে, মনের কথা না বললে তো হবে না। তার সাথে আরেকটু কিছু জুড়াই দিছে আর কি, কিছু রোমান্টিক কথা। স্যার আমাদের স্কুলেরই। না না, আমাদের স্কুল না, এটা কোন স্কুল যে জানি না, তবে ভিডিওটা আর কি ইয়ে হয়েছে। তো এই জন্য অপ্রাসঙ্গিক কথাগুলো বললে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে আর কি। তো সেই ক্ষেত্রে তোমরা কি বলছিল? কি
কি বলছিল তাহলে তো আবার আমার এই ভিডিও ভাইরাল হবে, আবার কি বলছিল বলতে যদি জিজ্ঞেস সেটাই তো স্যার, বলার দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা একটু মানে বিষয়ের বস্তুর মধ্যেই থাকবো, যাতে এমন কিছু বলবো। ভদ্রতা বজায় রাখুন। হ্যাঁ, ভদ্রতা ঠিক বলতে আসলে ক্লাসে তো অনেক মজা করাই যায়, আর এই ভার্চুয়াল ক্লাসে আসলে একটু ঝামেলা। তো যাই হোক, সেদিক জি থেকে স্যার। আমরা একটু ইয়েই থাকবো, একটু সচেতন থাকবো। আর রীতির বাসা কই? স্যার কলোনিতে। আচ্ছা ঠিক আছে, বুঝতে- চুন্নুর চাপের দোকানে ওখানে। মানে ওই যে তোমার দোকানে তো। নর্থ মোটেলের ওইদিকে কি? নর্থ মডেল পার হয়ে আর একটু আগে আসতে হয়। আচ্ছা, তাহলে নাজিয়ার বাসা কই? স্যার নর্থ মোটেলের ভিতরে। আচ্ছা ঠিক আছে, দুইজনের বাসায় একই খান্তি স্যার। বুঝতে পারছি। যাই হোক, ওই ভিভো কই গেল? ভিভো মানে স্যার অর্ঘ এ অর্ঘ। স্যার আসি। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা কি একটু কষ্ট করে এই আত্মকর্মসংস্থানটা কি দেখছিলা? মানে একটু পড়ে সরে দেখছিলা কোনো সমস্যা বা এরকম কোনো কিছু? বইটা দেখতে পাচ্ছ তো, তাই না? হাতেই আছে স্যার। আচ্ছা, অ্যাসাইনমেন্টের চাপে স্যার পড়েই দেখিনি এটা। এই দেখনি না, তোমাদের তো না স্যার। বিভিন্ন কাজে ব্যস্ত থাকা এ লাগে। অর্ঘ, অ্যাসাইনমেন্ট কতগুলো করছিস? মোটামুটি অঙ্ক কি কি কমপ্লিট লিখছিস? অঙ্ক কমপ্লিট করছো? সব টোটাল। হিসাব বিজ্ঞান? হিসাব বিজ্ঞান শুরু করব, ওটা সময় লাগবে না। আমি তো বিজ্ঞান? শুরুই করলাম না। কি আর আমি বিজ্ঞান? তো ঘ নাম্বার বাকি আছে। ও, রীতি কি করছো? পরিমাস শুরুই করিনি। একটাও না? না। নাইজা? নাজিয়া। ও নাজিয়া সরি। সায়েন্স করছি। আচ্ছা, বিজ্ঞান? ইন্টারনাল গল্পগুলো এক গ নাম্বার এ নাজিয়া, স্টপ। বিজ্ঞানের অ্যান্সার কত আসছে গ নাম্বারের? তুই দেখেলে? আচ্ছা ঠিক আছে, এই আমরা নাজিয়া, পরে শুনতে আসি। পাচ্ছ? হয়েছে, ইন্টারনাল কথা অনেক আমি এখনো দেখিনি। আমার পুরোটা Saturday রেডি, করে খালি class তুলমো। টাইম নেই। তোমরা একটু 31 পৃষ্ঠা বের করো, বা যে স্ক্রিন শেয়ার করছি আমি, স্ক্রিনেও হয়তো বা দেখতে পাচ্ছ। স্যার জি স্যার, কালকে দেখা কি যাচ্ছে। হয়েছিল? কালকে 40 মিনিট ক্রস হয়ে গেছিল, সেই জন্য তোমার কাটাই ওই দিছি। জন্য। হকার মার্কেট গুনতে গুনতে আপনি কমা চলে গেলেন। হকার মার্কেট গুনতে গুনতেই তো গেলাম, এটাই তো সমস্যা। আচ্ছা আসো, 31 পৃষ্ঠায় যাও, যায় দেখো আত্মকর্মসংস্থানের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা। আত্মকর্মসংস্থানে তুমি যদি নিজেকে নিয়োজিত করতে চাও, বা আত্মকর্মসংস্থানের মাধ্যমে যদি তুমি কিছু করতে চাও, সেক্ষেত্রে তোমাকে কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। কয়েকটা জিনিস কখনোই শেখানো যায় না। তার মধ্যে একটা হচ্ছে তোমার উদ্যোক্তা তৈরির মনোভাব, বা উদ্যোক্তা তৈরির জন্য তোমাকে পড়াশোনা করায় কখনো উদ্যোক্তা করা সম্ভব না। আমাদের দেশে বা বাইরে যত রকমের উদ্যোক্তা আছে, উদ্যোক্তা মানে নিজেই কিছু একটা করছেন আর কি, এরকম আত্মকর্মসংস্থানের যারা লিডিং পার্সোনালিটি, তারা ম্যাক্সিমামই কিন্তু কেউ পিএইচডি ডিগ্রিধারী না, কেউ একেবারে অনার্স মাস্টার্স পাস করা না। ম্যাক্সিমামই হচ্ছে তোমার তারা ক খ জ্ঞান সম্পূর্ণ লোকজন। ধরো ক্লাস 5 বা 6 পর্যন্ত পড়াশোনা করছে, কেউ এসএসসি পর্যন্ত পড়াশোনা করছে। এইরকম লোকজন কিন্তু বেশি। তোমরা এই বইয়ের শেষের দিকে বা মাঝখানের দিকে একটা পাবা, কিছু উদ্যোক্তার জীবনী পাবা। তো সেই জীবনীগুলো যখন তোমরা পড়বা, তখন দেখবা যে কত সাধারণ পরিবার থেকে এবং কত পড়াশোনা কমের থেকে তারা অনেক দূর পর্যন্ত গিয়েছে। যেমন আমরা এখন খুব একটা নাই, আজাদ প্রোডাকশন নামের একটা কার্ড হাউস ছিল, মানে তোমার বিভিন্ন রকমের আমরা যে কার্ডগুলো দেই না বিভিন্ন ডে উপলক্ষে, ভিউ কার্ড বলো, আর হচ্ছে জন্মদিনের কার্ড, বিয়ের বাড়ি কার্ড, এই কার্ডগুলার যিনি আর কি মোটামুটি জনক ছিলেন, তাকে বলা হয় কি আজাদ। এবং তার যে প্রতিষ্ঠিত যে কার্ডের প্রতিষ্ঠান যেটা, সেটার নাম ছিল হচ্ছে আজাদ প্রোডাকশন। তার জীবনটা শুরু হয়েছে এইরকম যে সে ঢাকায় তোমার বাইতুল মোকাররম মসজিদের
পাশে 50 টাকা কি 40 টাকা এরকম কিছু মূলধন নিয়ে কলকাতা থেকে তোমার ওই ক্যালেন্ডার নিয়ে আসতো। নিয়ে এসে তোমরা দেখবা সাত মাথায় অনেক সময় হাতের উপর করে নিয়ে কিন্তু ক্যালেন্ডার বিক্রি করে, বিভিন্ন রকমের তোমার কার্ড গুলো বিক্রি করে হাতে ঝুলায় দেখবা। হ্যাঁ স্যার। তো সেই রকম একটা অবস্থান, মানে ওই রকম এটা হচ্ছে তোমার মোটামুটি 1970-75 এরকম সময়ের দিকে। তো তখন তিনি কলকাতা থেকে ওই স্বল্প টাকা দিয়ে তোমার হচ্ছে কার্ড গুলো নিয়ে আসতো, মানে ওই ক্যালেন্ডার গুলো নিয়ে আসতো, নিয়ে আসে ওখানে দাঁড়ায় বিক্রি করতো। তো এইভাবে বিক্রি করতে করতে কিন্তু তার একটা মূলধন তিনি সংরক্ষণ করে এবং এই পরবর্তীতে তিনি নিজে একটা কার্ড হাউস দেয়, মানে এই কার্ডগুলো তৈরি করার একটা কারখানা দিয়ে ফেলে। তো পরে তিনি কিন্তু ভালো একটা অবস্থানে চলে গিয়েছিলেন। তো তার কিন্তু তোমার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা ছিল না যে সে অনার্স মাস্টার্স পাস করে তারপরে ব্যবসা বাণিজ্য করবে, এরকম কোনো কিছু তার ছিল না। কিন্তু তার কি ছিল, তার মধ্যে একটা ইচ্ছা ছিল, কিছু করার ইচ্ছা ছিল। তো সেইখান থেকে কিন্তু তিনি এই উদ্যোক্তা সুলভ আচরণ মাধ্যমে কিন্তু নিজের উন্নয়ন করতে পারছে। তো কয়েকটা জিনিস শেখানো যায় না বলছিলাম, তার মধ্যে একটা হচ্ছে ছবি আঁকানো। তুমি কখনোই কাউকে টিচারদের শেখাতে পারবে না, তোমার নিজের মধ্যে সেটা থাকতে হবে। অভিনয় তোমার নিজের মধ্যে থাকতে হবে, এটাও কোনোদিন কাউকে শিক্ষক দিয়ে শেখানো সম্ভব হয় না। গান, এই তিনটা জিনিস আমরা কখনোই কোনো টিচার দিয়ে তোমাকে শেখাতে পারা যাবে না। তোমার নিজের মধ্যে যদি অল্প কিছু থাকে তাহলে তুমি সেটা টিচারের দ্বারা সেটা আরো বেশি ভালো করতে পারবা। কিন্তু তোমার ভেতর ছবি আঁকানোর গুণাবলী একদম নাই, তোমার মধ্যে গান বলার কোনো সুর তাল কিছুই নাই, তোমাকে যদি আমি যতই পিএইচডি শিক্ষক দেই গানের, তাও তোমার কোনো লাভ হবে না, তোমার নিজের মধ্যে থাকতে হবে। তো সেই রকম উদ্যোক্তা হতে গেলে নিজের ক্রিয়েটিভিটি তোমার প্রকাশ করতে হবে। তো যখন তোমার মধ্যে একটু অল্প বিস্তর কি ক্রিয়েটিভিটি থাকবে, তখন সেটাকে প্রশিক্ষণের মাধ্যমে আমরা আরো ভালো কিছু করতে পারি। তো সেই প্রশিক্ষণের প্রয়োজনীয়তাটা কি কি এখানে দেওয়া আছে, কার্য প্রকৃতি ও পরিবেশের সাথে পরিচিতি। তুমি যে ব্যবসাটা করতে চাচ্ছ সেটার সাথে তোমার একটা পরিচিতির দরকার। যেমন প্রতিষ্ঠানের কর্মের প্রকৃতি ও কর্ম পরিবেশের সাথে পরিচিত হওয়া নিযুক্ত কর্মীদের জন্য অত্যাবশ্যক। প্রশিক্ষণ ব্যবস্থা নতুন কর্মীদের কর্ম পরিবেশের সাথে পরিচয় করিয়ে দেয়। অর্থাৎ তুমি যে কাজটা করবা সেই কাজের সাথে তোমাকে আগে পরিচয় করে দিতে হবে। তোমাকে আমি তুমি ধরো ব্যাংকে গেলা, ব্যাংকের চাকরি পাইলা, তো তুমি ব্যবসা শিক্ষা শাখা থেকে কিন্তু পড়াশোনা করছো, ব্যাংকে কিভাবে কাজ করে সেটা কিন্তু তুমি জানো না। তো যে কোনো ব্যাংকে বা যে কোনো প্রতিষ্ঠানে তুমি যখন জয়েন করবা, তখন কিন্তু তোমাকে 1 মাস বা 2 মাসের একটা ট্রেনিং দেওয়া হবে, প্রশিক্ষণ দেওয়া হবে, যে কিভাবে ব্যাংকের কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে, এই বিষয়ে একটা ট্রেনিং হবে। যেমন ধরো আমরা শিক্ষকতায় যখন আসছি, তখন কিন্তু আমাদের শিক্ষকতায় দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ট্রেনিং আছে, যেটাকে আমরা বলি বিএড ট্রেনিং, বিএড। তো এই ট্রেনিংটা দিলে কি হয়, যে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়বস্তু সম্পর্কে জানা যায়, তাদের মনোভাব সম্পর্কে আমাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করে, যে কিভাবে পড়াইলে তারা মজা পাবে, আনন্দ পাবে। তো ওইখানে কিন্তু আমাদের বলা হয় যে একটা ক্লাসে যখন শিক্ষার্থীরা পড়াশোনা করবে, তখন কিন্তু শুধু পড়া করলেই হবে না, পড়ার পাশাপাশি তাদের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস গুলাও যাচাই করে নিতে হবে। সে ধরো তোমাদের একটা ক্লাস হচ্ছে 40 মিনিট বা 30 মিনিট, এই 30 মিনিট কিন্তু টিচারের কথা মানে মনে রাখা খুব কঠিন বা মনোযোগ রাখা খুব কঠিন। সেক্ষেত্রে আমরা কি করি, হয়তো বা 15 মিনিট পর একটা স্টুডেন্টকে দাঁড়ায় বললাম, মানে জিজ্ঞেস করলাম কে গান ভালো পারো, তো সে দাঁড়ায় হয়তো একটা গান বললো, তখন কিন্তু তোমার মাইন্ডটা ফ্রেশ হবে। কিন্তু টানা যদি তুমি ক্লাস করতেই থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমার মধ্যে একটা বোরিংনেস চলে আসবে। যেমন তোমাদের এখন ক্লাস হয় মোটামুটি 4টা মনে হয়, তাই না জুমে? 5টা। তাহলে ক্লাসের পরিমাণটা ঠিক আছে বাড়ছে ভাইয়া ওই গেটে দেখো। তো কিন্তু তোমাদের কিন্তু জিনিসটা এই যে দিনে 5টা ফোনের যে একটা ব্যাপার স্যাপার আছে, সবসময় স্ক্রিনের দিকে তাকায় আসো, আবার শুনতেছো কথাবার্তা, সবগুলো কিন্তু ইফেক্টিভ নাও হতে পারে। তো সেই জন্য আমাদের কি করতে হবে, যে আমাদের যেটা তোমাদের কাজে আসবে সেটা নিয়ে প্ল্যান করলে আমাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্যই উপকার হবে। তো আমরা হয়তো কোয়ান্টিটি দেখাতে গিয়ে কোয়ালিটিটা হারাচ্ছি। কোয়ান্টিটি কি, আমি 5টা ক্লাস করি, এটা অনেক বড় একটা অ্যামাউন্ট। আবার অনেক স্কুলে দেখবা বিয়ামে হয়তো বা 2টা ক্লাস করায়, তা আমরা হয়তো ওই মেজারমেন্ট করতেছি, 2টা ক্লাস এটা হলো, আমরা 5টা করি, কিন্তু 5টা করে তো তোমার উন্নতি খুব একটা আছে বলে
মনে হয় না। তো যাই হোক, যে কাজটা করবা তার সাথে আগে পরিচিত হতে হবে। তুমি যে জুমটা ইউজ করতেছো, এই জুমটা সম্পর্কে তুমি কিন্তু প্রথমে জানতা না। করোনা আসার আগে পার্সোনালি আমিও জানতাম না জুম কারণ কখনো ইউজ করতে হয়নি, কিন্তু আমরা আস্তে আস্তে ইউজ টু হয়ে গেছি। এখন জুম নিয়ে কিন্তু আমরা অনেক কিছুই করতে পারি। এখানে অনেক ফিচার আছে যেগুলা খুব সহজেই আমরা ব্যবহার করে তোমাদের ক্লাসটা নিতে পারছি। জুমে একটা হোয়াইট বোর্ডও আছে, হোয়াইট বোর্ডটা মনে হয় দেখছো, হোয়াইট বোর্ডে কিন্তু আমরা লিখতেও পারবো। তো এইগুলো কিন্তু আমাদের কি করতে হয়েছে, পরিচিত হতে হয়েছে। তারপরে পয়েন্টটা দেওয়া আছে দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরকরণ। দক্ষ এবং অভিজ্ঞ যে কোনো কাজের তুমি যদি অদক্ষ কাউকে ওখানে নিয়ে আসো, যেমন ধরো তোমার ফোনটা যদি তোমার ছোট ভাই বোন নেয় যে ফোনের কিছু বোঝে না, সে কিন্তু দেখবা আর কিছু না পারুক ডিলিট করতে পারে। তো এই যে সে হচ্ছে ওই ফোনটা ইউজ করতে দক্ষ না, কোনটাতে কোন কি প্যাডটা মানে ব্যবহার করলে তোমার জন্য ক্ষতিকর বা কোনটা তোমার জন্য ব্যবহার উপযোগী সেটা কিন্তু সে জানে না। তো সেই কারণে তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা। একটা প্রতিষ্ঠান চালাতে গেলে সেখানে দক্ষ এবং অভিজ্ঞ কর্মীর খুবই প্রয়োজন। এই কারণে তুমি যখন চাকরির জীবনে যাবা তখন দেখবা সব জায়গাতে বলবে 2 বছরের অভিজ্ঞতা, মানে অনার্স মাস্টার্স এইগুলো তো থাকবেই, সাথে 2 বছরের অভিজ্ঞতা লাগবে, তাহলে তোমার চাকরি হবে। তো তুমি অনার্স মাস্টার্স পাস করেই তোমার অভিজ্ঞতাটা কই থেকে পাবা চাকরি না করলে? সম্ভব? কামরুল আসো? জি স্যার বলেন। তাহলে আমরা অনার্স কমপ্লিট করে কি আমাদের অভিজ্ঞতা সম্ভব, মানে অভিজ্ঞতা সার্টিফিকেট পাওয়া কি সম্ভব কোনো কাজ না করেই? স্যার প্রশ্ন আপনি আরেকবার বলেন। এখানে না স্যার, এখানে বলা আছে যে দক্ষ অভিজ্ঞ কর্মীদের অপ্রতুলতা দূরকরণ, মানে অপ্রতুলতা মানে হচ্ছে কম আর কি। একটা প্রতিষ্ঠান বুঝছি স্যার। সবসময় চায় একজন অভিজ্ঞ ক্লায়েন্টকে বা অভিজ্ঞ একজন কর্মীকে নিয়োগ দিতে। তো তুমি অনার্স মাস্টার্স পাস করছো, করে তো তুমি কোনো কাজে যাওনি এখনো। তো তুমি যদি কাজই না করো তাহলে তো তোমার অভিজ্ঞতা হবে না, তাই না? না স্যার। তাহলে না তুমি স্যার। কি চাকরির বাজারে তুমি কি মানে চাকরি পাবা খুব সহজে? একজনের অভিজ্ঞতা আছে আরেকজনের অভিজ্ঞতা নাই, তাহলে নাই। যখন একজন চাকরিদাতা তার কর্মীকে চাকরি দিবে সেক্ষেত্রে সে কাকে নিবে? যার অভিজ্ঞতা আছে তাকে, না যার অভিজ্ঞতা নাই তাকে নিবে? যার অভিজ্ঞতা আছে তাকে নিবে। নিবে। আচ্ছা, এখন আরেকটা কথা আছে, ধরো তুমি অনার্সে ফার্স্ট ক্লাস পাইছো কিন্তু তোমার অভিজ্ঞতা নাই, আরেকজন অনার্সে সেকেন্ড ক্লাস পাইছে কিন্তু তার অভিজ্ঞতা আছে, সেক্ষেত্রে কাকে নিবে? স্যার যার যার অভিজ্ঞতা অভিজ্ঞতা আছে আছে। যার অভিজ্ঞতা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আমরা প্রিফার করতেছি কোনগুলা, শিক্ষাগত যোগ্যতা নাকি অভিজ্ঞতা, দক্ষতা? অভিজ্ঞতা। 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 তাহলে তুমি ছাত্র থাকা অবস্থায় কিভাবে অভিজ্ঞতা নিতে পারো, কোনো ধারণা আছে? স্যার এটা ওইভাবে ধারণা নাই, কিন্তু আত্মজ্ঞান থাকতে হবে স্যার। আত্মকর্মসংস্থান, দক্ষতা আর সৃজনশীলতা। অভিজ্ঞতা কিন্তু তোমার এটা হচ্ছে ফিল্ডে কাজ করতে হবে, তারপরে না তুমি দক্ষ অভিজ্ঞ হবা। কিন্তু তুমি বই পড়ে যেটা জানবা সেটা তো আসলে অভিজ্ঞতার আওতায় আসবে না। সেক্ষেত্রে তুমি না স্যার। ফিল্ডে কিভাবে কাজ করলে তোমার অভিজ্ঞতা বাড়বে, অনার্সটা কমপ্লিট করতে করতে তোমার যাতে একটা অভিজ্ঞতা গেইন হয়, তো সেইটা তুমি কিভাবে করতে পারো, কোনো আইডিয়া? স্যার ফিল্ডে কাজ করতে হবে এবং আউটসাইডে জ্ঞান আনতে হবে। আচ্ছা, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বিভিন্ন দেখবা সময় খণ্ডকালীন কিছু চাকরি আছে। তোমরা যখন অনার্সে যাবা তখন এইগুলো অফারগুলো তোমাদের কাজ করতে হবে। ওখানে হয়তো বা তেমন বেতন নাই, কিন্তু তুমি ওখানে যদি কাজ করো সেই ক্ষেত্রে তোমার একটা অভিজ্ঞতা আসবে। যেমন ধরো অভিজ্ঞতা আসবে, হ্যাঁ। বিভিন্ন জায়গায় দেখবা সিম বিক্রি করে, যে ছাতা লাগায় সিম বিক্রি করে না অনেকেই? হ্যাঁ স্যার। ওইখানে কিন্তু ওরা কিন্তু সবাই স্টুডেন্ট, এবং ওইখানে ওই কাজটার জন্য কিন্তু কাজটা করে হচ্ছে একটা কমিশন তো পাবেই, খণ্ডকালীন কাজ বলে ওইটা হচ্ছে খণ্ডকালীন, বেশি দিনের ওটা প্রজেক্ট থাকে না। কিন্তু তার কি হচ্ছে মার্কেটিং অ্যাবিলিটিটা তার ডেভেলপ করে, কারণ ওই ছেলে যখন কথাবার্তা বলতেছে তখন তার সাথে একটা মার্কেটিং স্ট্র্যাটেজিটা তার সাথে ভালো একটা মানে আন্ডারস্ট্যান্ডিং হবে। সেক্ষেত্রে
তোমার এই অভিজ্ঞতাটা কিন্তু তুমি ওই সময় যখন তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করবা সেই সময় কাজে লাগাতে পারো, যে আমি রবিতে বা বাংলা লিংকে বা গ্রামীণ ফোনে এরকম সিম বিক্রির জন্য মার্কেটিং পজিশনে ছিলাম। এটাকে তুমি এটা কিন্তু তারা স্টুডেন্টদেরই তোমার হচ্ছে প্রিফার করে। তারপরে তোমার হচ্ছে অনলাইনে তুমি বিজনেস করছো, কেউ যদি করে থাকো, তাহলে এটাও কিন্তু এক ধরনের অভিজ্ঞতা, যে তুমি একটা মার্কেট প্লেস তৈরি করতে সমর্থ, মানে তুমি ইন্টারনেট ব্যবহার করে মার্কেটিং করার ব্যাপারে তুমি দক্ষ। এইরকম তুমি ছাত্র থাকা অবস্থায় বিভিন্ন রকম ভাবে অভিজ্ঞতাগুলো অর্জন করতে পারো। কিন্তু তুমি যদি সবসময় চিন্তা করো আমি অনার্স কমপ্লিট করে তারপরে চাকরির বাজারে যাব, সেই ক্ষেত্রে তুমি অনেকটাই পিছিয়ে যাবে। যখন তুমি অনার্সে থাকবা তখন তোমার চেষ্টা থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানে খণ্ডকালীন হিসেবে কাজ করার। যেমন ধরো তুমি যদি ঢাকায় থাকো, ঢাকায় এই সুযোগ মানে খুবই মানে অনেক সুযোগ আছে তোমার খণ্ডকালীন বা পার্ট টাইম যে জবগুলা। যেমন ধরো অনেক সময় মেলা হয়, বই মেলা বলো, তারপরে বাণিজ্য মেলা বলো। এই বাণিজ্য মেলা বা বই মেলাগুলোর যে স্টলগুলো থাকে, সেই স্টলগুলোতে তোমাদের যে রিপ্রেজেন্টেটিভ আমরা বলি, সেলস রিপ্রেজেন্টেটিভ, সেই কাজগুলো করে কিন্তু স্টুডেন্টরা। এটাও কিন্তু এক ধরনের অভিজ্ঞতা, এবং তুমি ছাত্র থাকা অবস্থায় এইগুলো যদি অর্জন করতে পারো সেক্ষেত্রে তোমার চাকরির জীবনে খুব উপকারে আসবে। এইভাবেই কিন্তু আমরা দক্ষতা অর্জন করতে পারি। শুধুমাত্র বই পড়ে, পাঠ্য বই পড়ে কখনোই দক্ষতা অর্জন করা সম্ভব না। এরপর আছে কর্মীর দক্ষতা বৃদ্ধি। ওই যে বললাম, কর্মীর দক্ষতা বৃদ্ধি করতে গেলে বিভিন্ন ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। প্রশিক্ষণ তুমি যত নিবা তত তুমি দক্ষ হবে একটা কাজে। যেমন আমি রিসেন্ট তোমার একটা প্রশিক্ষণ নিলাম, 1 মাসের একটা প্রশিক্ষণ ছিল। এটা ছিল হচ্ছে আইসিটি বিষয়ক। তো আমার কিন্তু সাবজেক্ট ফিনান্স, আমার কিন্তু আইসিটি বিষয় তোমার না, কিন্তু তারপরেও আমার কি হলো, অনেক স্কুল কলেজে কিন্তু তোমার আইসিটি টিচার নাই। সেক্ষেত্রে যারা জেনারেলে পড়াশোনা করে তারাই কিন্তু আইসিটিটা ক্লাস নেয়। তো সেই ধ্যান ধারণা থেকেই মানে তোমার ট্রেনিংটা করানো হয়। তা আমি ট্রেনিং করে যেটা শিখলাম সেটা হচ্ছে তোমার আইসিটি যে বিষয়গুলো আছে এগুলো কিন্তু আমি এখন অন্তত পারবো। ইন্টারমিডিয়েট যে সিলেবাস গুলো আছে সেই সিলেবাসটা কিন্তু আমি তোমাদের মানে এই সিলেবাস অনুযায়ী যে পড়াশোনাটা, এটা কিন্তু এখন বুঝতে পারবো বা পড়াতে পারবো। এটা কিন্তু ট্রেনিং যদি আমি না দিতাম তাহলে কিন্তু আমার ওই বিষয়টা সম্পর্কে কোনো ধারণাই থাকতো না। আবার এই জুমের কিছু বিষয় আদি ছিল, ইমেইলের কিছু বিষয় আদি ছিল, এইগুলো কিন্তু আমরা জানতাম না, মানে আমি এখানেই শিখলাম ওই ট্রেনিং এ যাওয়ার পরে। ট্রেনিং কিন্তু আমাদের কি করে, দক্ষতা বৃদ্ধি করে। তো সেই কারণে ট্রেনিং গুলো আমাদের করা উচিত। তারপরে বলা আছে সম্পদের সদ্ব্যবহার। তো সম্পদের সদ্ব্যবহার তুমি যদি না করো তাহলে কিন্তু উৎপাদন ক্ষমতা তোমার অনেকটাই কমে যাবে। তোমার যে সম্পদগুলো আছে, সে ধরো তোমাদের কয়েকদিন আগে, পরশুদিন আমি বলছিলাম যে মুরগি চাষ করবা, গরু ছাগল চাষ করবা, তোমার জমি জমা আছে, কিন্তু সেই জমি জমা গুলো তুমি ফেলে রাখছো। তাহলে তুমি তোমার সম্পদটাকে কি করতেছো না, ইউটিলাইজ করতেছো না, ব্যবহার করতেছো না। তো ব্যবহার যদি তুমি না করো সেক্ষেত্রে তোমার কিন্তু সম্পদের অপচয় হবে। তুমি ব্যবহার করলে ওখান থেকে কিছু টাকা অর্জন করতে পারতা, সেটা তুমি পারবা না। এই জন্য সম্পদের ব্যবহারটা তোমার করতে হবে। এরপরে বলা আছে নৈতিক বল বৃদ্ধি। নৈতিক বল বৃদ্ধি বলতে এখানে আমরা দুর্নীতিটাকে বলতে পারি। তোমার প্রতিষ্ঠানের ছোট ছোট কর্মী যারা আছে তারা যদি দুর্নীতিগ্রস্ত হয় সেক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের উন্নয়ন করা কিন্তু অনেকটাই কঠিন কাজ হয়ে দাঁড়াবে। সেই কারণে তোমার প্রশিক্ষণের মাধ্যমে হোক, তাদের সাথে পার্সোনালি কথা বলে হোক, যারা দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন রকমের অপকর্ম করে তাদের তুমি নৈতিক জ্ঞান, নৈতিক আদর্শ দানের চেষ্টা করতে পারো। এবং তোমার কর্মীদের মধ্যে নৈতিক ধ্যান ধারণা যদি থাকে সেক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানের উন্নয়ন করা খুব সহজতর হবে। অপচয় দুর্ঘটনার হ্রাস। তুমি এমন একটা প্রতিষ্ঠান দিছো যেটাতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। যেমন তোমরা টিউবওয়েল দেখো না, টিউবওয়েল জি স্যার। টিউবওয়েল বা হচ্ছে পানি তোলার মেশিন, এইগুলো কিন্তু তোমার জি স্যার। লোহা গলায় এইগুলো করা হয়। এই যে লোহা যেখানে গলানো হয়, তোমরা যদি এই ফ্যাক্টরিতে কখনো যাও দেখবা যে স্যার গেছিলাম। হ্যাঁ, খুবই বিপজ্জনক কিন্তু ওইগুলো। ওই যে লোহা গরম করে গলানো লোহা নিয়ে এসে ওই কাঠামোর মধ্যে ঢালে লোকজন যারা কর্মী আছে। তাহলে ওই গরম লোহা যদি এক ফোঁটাও তোমার আঙ্গুলে পড়ে বা গায়ে পড়ে, ওইটা কিন্তু পুরোটাই ছিদ্র হয়ে যাবে। তাহলে কতটুকু রিস্ক নিয়ে তোমার কাজ করা মানে করতে হয় ওখানে। সেইগুলো আমরা যদি আমাদের কর্মীদের তোমার দুর্ঘটনা হ্রাস করতে পারি, মানে এমন কোনো কাজে তাদের ইনভলভ করব না যেগুলো কাজে করলে তাদের
তোমার ক্ষতি হতে পারে। এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, তাদের কাজের জায়গাটা সেভ করতে হবে, কাজের জায়গাটা নিরাপদ করতে হবে এবং অপচয় হ্রাস হ্রাস করতে হবে। তুমি এমন কোনো কাজ করবা না, মানে কর্মী তোমার লাগবে 2 জন, তুমি নিয়ে রাখছো 5 জন, সেক্ষেত্রে তোমার কিন্তু খরচ বাড়বে। কর্মীদের বেতন যখন তুমি দিবা তখন তোমার খরচ বাড়বে, আর খরচ যখনই বাড়বে তখন তুমি যে প্রোডাক্টটা তৈরি করতে চাচ্ছ সেই প্রোডাক্ট তৈরি করলে কিন্তু তোমার মানে উৎপাদন ব্যয়টা বেশি আসবে। তো উৎপাদন ব্যয় যদি বেশি আসে সেক্ষেত্রে তুমি অন্যান্য যে কম্পিটিটর আছে, অন্যান্য যে বিক্রেতা আছে, তারা যে দামে তোমার পণ্যটা সেল দিবে তুমি কিন্তু সেই দামে দিতে পারবে না, তুমি হয়তোবা কমে দিতে পারবা। যেমন ধরো বাংলাদেশের কাপড় বস্ত্র শিল্প কিন্তু বাইরে প্রচুর রপ্তানি হয়, এটা তো জানো। তো বাহিরে জি স্যার। রপ্তানি হয় কেন? আমাদের এই কাপড়টার দাম কম, মান কিন্তু তোমার ভালো কিন্তু দাম কম। তো বাইরের দেশেরা ওই কম দামে কেন দিতে পারে না? কারণ হচ্ছে বাংলাদেশের শ্রম বাজারটা, মানে শ্রমিক যারা আছে তাদের মজুরিটা অনেক কম। একটা শার্ট তৈরি করতে বাংলাদেশে যেখানে মজুরি তোমার দেয় হয়তো বা 15 টাকা 20 টাকা, সেই জায়গায় বাইরের দেশে একই শার্ট তৈরি করতে তাদের মজুরি হচ্ছে তোমার 100 টাকা। তাহলে ধরলাম একটা শার্ট তৈরি করতে তোমার খরচ 200 টাকা। তো এই 200 টাকার সাথে মজুরিটা আমি যোগ দিচ্ছি, ধরো একটা চায়নার শার্ট, বাংলাদেশেও 200 টাকা ব্যয় হয়েছে, চায়নাতেও 200 টাকা ব্যয় হয়েছে, কিন্তু তফাৎটা কোন জায়গায়? মজুরির জায়গায়। চায়না মজুরি দিচ্ছে 100 টাকা, তাহলে দাম হয়ে গেল 300 টাকা, আর বাংলাদেশ মজুরি দিচ্ছে 15 টাকা বা 20 টাকা, তাহলে তখন সেটার দাম হয়ে গেল 220 টাকা। তো চায়না যখন ওই কাপড়ের দাম নির্ধারণ করে 350 টাকা, বাংলাদেশ যদি সেটাকে 300 টাকাও বিক্রি দাম নির্ধারণ করে, তাও কিন্তু তোমার বাংলাদেশ কিন্তু 80 টাকা লাভে থাকবে। তো বিশ্ববাজারের লোকজন দেখবে কি, মান যখন একই, তাহলে কোনটা কিনবে? বাংলাদেশেরটা কিনবে না চায়নারটা কিনবে? স্যার বাংলাদেশ। চায়নারটা। চায়নারটা কেন কিনবে? চায়নার দাম 350 আর বাংলাদেশ দিচ্ছে হচ্ছে 300 টাকা দেয়, মান কিন্তু একই, দুই দেশের কাপড়ের মান একই, তাহলে কোনটা কিনবে? বাংলাদেশ। স্যার তাহলে বাংলাদেশ, বাংলাদেশ হবে। বাংলাদেশেরটা কিনবে, কারণ বললাম গুণগত মান কিন্তু তোমার একই, কিন্তু পার্থক্যটা হচ্ছে কোন জায়গায়? আমাদের দেশে, মজুরি। হ্যাঁ মজুরি, আমাদের দেশের লেবারদের আমরা ঠিকভাবে টাকা পয়সা দেই না। এবং খুবই কষ্টের বিষয় যেটা হচ্ছে, অনেক সময় গার্মেন্টসে আগুন লাগে না? আগুন লাগে তো, এটা তো খবর দেখছো তো। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই আগুন লাগাটা কিন্তু তোমার অনেকটাই ইচ্ছাকৃত আগুন লাগানো। কারণ একটা প্রতিষ্ঠানের তোমার যে মানে কাপড় তৈরির যে মেশিনারি গুলো থাকে, এইগুলো কিন্তু তোমার ইন্স্যুরেন্স করা থাকে। এই ইন্স্যুরেন্সের একটা মেয়াদ থাকে, যে এই মেয়াদের মধ্যে যদি ওই তোমার মেশিনটা পুড়ে যায় বা নষ্ট হয়, সেক্ষেত্রে তোমার ওই ইন্স্যুরেন্স কোম্পানি ওই কোম্পানিকে কিছু ক্ষতিপূরণ দিবে। তো কোম্পানির মালিকেরা তোমার করে কি, যখন তোমার ওই মেশিনটার বয়স বেশি হয়ে যায়, নষ্ট হয়ে যাবে এরকম অবস্থানে, তখন তারা ইচ্ছা করে আগুন লাগায়, এবং এটার ভুক্তভোগী হয় হচ্ছে বিভিন্ন কর্মীরা। কারণ আগুন লাগাইলে তোমার যদি শুধু আগুন লাগে কিন্তু কর্মীদের কিছু হলো না, সেক্ষেত্রে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাদের ওই ক্ষতিপূরণ নাও দিতে পারে, কারণ ওটা মনে হবে যে ওরা ইচ্ছা করে করছে, এরকম মনে করতে পারে। এইগুলো বিভিন্ন কারণে করে কি, ইচ্ছা করে নিজেদের এই ক্ষতিটা করে, কারণ ওদের মানে কোম্পানির মালিকের কিন্তু ক্ষতি হয় না, কোনো ক্ষতি হয় হচ্ছে নিরীহ এই কর্মীদের, যারা তোমার মজুরি মানে দিন মজুর আর কি, যারা যারা মজুরির বিনিময়ে কাজ করে তাদের জন্য। এইরকম গার্মেন্টসে আমাদের বিভিন্ন রকমের অনিয়ম আছে, এবং বাইরের দেশের লোকজনেরা এটা চেষ্টা করে যে এই এই সমস্যা যাতে একটু সমাধান হয়, যে মজুরি ঠিক মতো পায়। কারণ মজুরি ঠিক মতো যখনই পাবে তখন কি হবে, বাংলাদেশের সাথে ওরা কিন্তু তখন ব্যবসা বাণিজ্য করতে সুবিধা হবে। মানে ওরা এসে আমাদের মজুরির কথা বলে, যে ওরা এসে বলে যে আপনার দেশের মজুরি বাড়ান। কেন বাড়ান? যখন বাড়াবে তখন কিন্তু আর বাংলাদেশ 300 টাকায় ওই শার্টটা সেল করতে পারবে না। আর চায়নার তখন উপকার হবে, যে বাংলাদেশও 350 টাকা বিক্রি করতে হবে, তখন চায়নাও তখন 350 টাকা দিয়ে বিক্রি করবে, তখন কিন্তু লোকজন কম্পেয়ার করবে যে আমি কোনটা নিব। কিন্তু এখন কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এই কারণে বাইরের দেশের যারা বায়ার আছে, তারা এসে বাংলাদেশের এই তোমার গার্মেন্টসের যারা মালিক, তাদের কিন্তু বলে যে আপনারা আপনাদের কর্মীদের
মান বাড়ান মানে বেতনটা বাড়ান। এই হচ্ছে মোটামুটি আমাদের এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা কি করব এই তোমার কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ, মানে আমরা কেন আত্মকর্মসংস্থানে যারা নিয়ে যেতে থাকবে, উদ্যোক্তা যারা থাকবে তাদের প্রশিক্ষণটা দিলে আমাদের কি কি উপকার হতে পারে। এখানে দেখো, এখানে খুব ইম্পর্টেন্ট নৈর্ভিত্তিক এবং এটা হচ্ছে বহুপদী প্রশ্ন আসার মতো নৈর্ভিত্তিক। যে আত্মকর্মসংস্থানের সহায়ক প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কি কি, এখানে দেখো কয়েকটা প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, মহিলা বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, মহিলা গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, যুব উন্নয়ন কেন্দ্র, নট্রামস উল্লেখযোগ্য। তাহলে তোমার বহুপদীতে কি থাকে, তিনটা দেয়া থাকে না, প্রশ্নে থাকলে এরকম যে আত্মকর্মসংস্থানের সহায়ক প্রদানকারী প্রতিষ্ঠান গুলো কি কি। এক নম্বরে দিল হচ্ছে তোমার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, 2 নম্বরে দিল নট্রামস, 3 নম্বরে দিল যুব প্রশিক্ষণ কেন্দ্র, দিয়ে নিচে দিল 1 ও 2, 2 ও 3, 1 2 3 এরকম আর কি। তাহলে এটা কি এই প্রশ্নে কি আসার মতো না বহুপদীতে? জি স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে অবশ্যই এগুলো মনে রাখবে। এখানে আবার এইগুলোর ব্যাখ্যা দেওয়া আছে যে তোমার বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এটা কি কাজ, এটা কি কি করে। এটা কিন্তু তোমার সংক্ষেপে আমরা বলি বিআইএম। তোমাদের পরীক্ষায় থাকতে পারে বিআইএম এর পূর্ণরূপ কি। তাহলে বিআইএম এর পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। তারপরে তোমাদের পরীক্ষায় থাকতে পারে MWA কি বা এর পূর্ণরূপ কি, তখন হচ্ছে এটা মিনিস্ট্রি অফ ওমেন অ্যাফেয়ার্স, মহিলা বিষয়ক মন্ত্রণালয়। তারপরে নৈর্ভিত্তিক থাকতে পারে যে গ্রামের দুস্থ শিক্ষিত অর্ধশিক্ষিত মহিলাদের নিয়ে কে কাজ করে, বা গ্রামের অর্ধশিক্ষিত মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা কে করেন, তখন আমাদের কিন্তু এই মন্ত্রণালয়ের নাম লিখতে হবে যে মহিলা বিষয়ক মন্ত্রণালয়। তারপর আছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড, যেটাকে আমরা সংক্ষেপে বলবো বিআরডিবি। বিআরডিবি প্রশ্নে থাকতে পারে বিআরডিবির পূর্ণরূপ কি, তখন আমরা এটাকে লিখবো বাংলাদেশ রুরাল ডেভেলপমেন্ট বোর্ড। তারপরে হচ্ছে যুব প্রশিক্ষণ কেন্দ্র, যেটাকে আমরা বলি ইউথ ট্রেনিং সেন্টার। এরপর আছে গ্রামীণ মহিলাদের কর্মসংস্থান প্রকল্প, এমপ্লয়মেন্ট জেনারেশন প্রজেক্ট অফ রুরাল ওমেন। এই যে তোমার এই যুব প্রশিক্ষণ কেন্দ্রের মধ্যে দেখো যে হাঁস মুরগি খামার তৈরি, মৎস্য চাষ, সবজি চাষ, নার্সারি করা, সেলাইয়ের কাজ, এইগুলোকে ব্যবস্থা করে যুব প্রশিক্ষণ কেন্দ্র। তোমাদের বহুপদীতে এটা আসতে পারে যুব প্রশিক্ষণ কেন্দ্রে কি কি প্রশিক্ষণ দেওয়া হয় বা কি কি বিষয়ের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। তোমার অপশনে থাকলো হাঁস মুরগি চাষ, খামার তৈরি, তারপরে সবজি বাগান করা, নার্সারি করা, দিয়ে তখন 1 2 2 3 এভাবে দিল। এটাও কিন্তু বহুপদী হওয়ার মতো একটা প্রশ্ন। তারপর আছে নট্রামস। আচ্ছা, নট্রামসটা বর্তমানে এটা হয়ে গেছে তোমার নেকটার, যেটা এই নট্রামসটা কিন্তু বগুড়াতেই আছে এবং এটা সারা বাংলাদেশে একটাই, আর কোথাও এটা নাই। নট্রামসটাকে আমরা বলি এখন নেকটার, যেটা হচ্ছে তোমার এই ফুলতলা, চেনো তো তোমরা, ফুলতলা নাম শুনছো তো? জি স্যার। জি স্যার। ফুলতলাতে এইটা আছে নেকটার। এদের কাজ হচ্ছে যুবক যারা বেকার যুবক তাদের কম্পিউটার বিষয়ে বিভিন্ন বিষয় শিক্ষা দেওয়া, গ্রাফিক্স, তারপরে তোমার প্রোগ্রামিং, তারপরে রোবোটিক কিছু বিষয় দিয়ে আছে, তারপরে শিক্ষকদেরও ওখানে ট্রেনিং দেওয়া হয়। তো এই কাজগুলো কিন্তু নট্রামস করে বা নেকটার, এখন বর্তমানে নাম হচ্ছে নেকটার। তারপর আছে হচ্ছে এনজিও। এনজিওর পূর্ণরূপ বলতে পারবা? এনজিও এটার পূর্ণরূপ কি? স্যার পারবো না, একটু বলেন। আচ্ছা, এটা হচ্ছে এন তে হচ্ছে নন, জি তে হচ্ছে গভর্নমেন্ট, আর হচ্ছে ও তে অর্গানাইজেশন। নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যেটাকে আমরা বলি বেসরকারি উন্নয়ন সংস্থা, বাংলাতে বলবো বেসরকারি উন্নয়ন সংস্থা। এবং এটার উদাহরণ হচ্ছে তোমার ব্র্যাক, তারপরে আসিনা মিশন, তারপর হচ্ছে TMSS, যেটাকে আমরা বলি ঠ্যাঙ্গামারা, যেটা আছে আর কি গোকুলে। এইগুলো কিন্তু তোমার হচ্ছে এনজিও। তাহলে এনজিওর ফুল ফর্মটা কি? নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। তো এই হচ্ছে মোটামুটি আমাদের অধ্যায়টা, এবং আমরা যেটা করব সেটা হচ্ছে তোমরা এই অধ্যায়টা আবার একটু পড়বা, যেহেতু এটা হচ্ছে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্ট এই তৃতীয় অধ্যায়ের উপর থাকতে পারে।
তৃতীয় অধ্যায়ের উপর অ্যাসাইনমেন্টটা আসতে পারে এই পরের সপ্তাহে যেটা আসবে। স্যার ব্যবসায় উদ্যোগ তো দিছি, আবার আসতে ব্যবসা উদ্যোগের উপর? হ্যাঁ, তৃতীয় অধ্যায় তৃতীয় হ্যাঁ সপ্তাহে, আবার হবে তৃতীয় সপ্তাহে, তৃতীয় সপ্তাহে আছে আবার। তৃতীয় সপ্তাহে আবার আছে। তো সেই ক্ষেত্রে এই অধ্যায় থেকে এক তোমার মাসের মধ্যে হয়তো 3টা অ্যাসাইনমেন্ট দেওয়া যাবে। হতে পারে, তো সেই কারণে এ একটু কেমন বিচার? মনোযোগ দিয়ে একটু করতে পারো এটা। এরকমই। স্যার শনিবারে মনে হয় ক্লাস হবে না। হ্যাঁ, ওই যে মনে হয় কালী পূজার বন্ধ। হ্যাঁ শ্রী স্যার। শ্রী শ্যামা পূজা। ও আচ্ছা, শ্রী শ্রী শ্যামা পূজা, এখানে কালী লেখা তো। আমাদের এখানে কেউ অর্ঘ কি হিন্দু নাকি? না অর্ঘ স্যার খ্রিস্টান। এ অর্ঘ কই তুই? আসি। ও আচ্ছা, তাহলে একটা হাই দে। হিন্দু তো কেউ নাই এখানে, আরে তাই ভাই না? আসি রে। না স্যার হিন্দু এখানে নাই, সবাই মুসলমান আর হলো যে অর্ঘ খ্রিস্টান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, শ্রী শ্রী শ্যামা নাকি বললা, একটু আরেকবার বলো তো। শ্রী শ্রী শ্যামা পূজা। শ্রী শ্রী শ্যামা পূজা। আচ্ছা, শ্রী শ্রী শ্যামা পূজা। আচ্ছা, শ্যামারই হচ্ছে, এ হাসে কে? শ্যামা মানে হচ্ছে তোমার আর কি, মানে সমার্থক শব্দ, এটা কালী। কালো। হ্যাঁ, কালো। তো যাই হোক, ভয়ের দাওয়াত থাকলো, ভয় পাবা ওই দিন, ভয় পাওয়া লাগে নাকি ওই দিন? স্যার আগে নাকি কম্পিটিশন হতো অমাবস্যার রাতে কেউ চুরি করতে পারে। আচ্ছা, তো বাসায় একটু পড়াশোনা করো, বুঝছো, মানে এই যেগুলো দিচ্ছি, যদিও বাসায় একটু মানে কি বলবো, যে যেহেতু তোমাদের সরাসরি ক্লাসই নেওয়া যাচ্ছে না, সেই কারণে একটু সমস্যা হবে। তারপরেও বাসায় একটু পড়াশোনা করো, অ্যাটলিস্ট হিসাব বিজ্ঞান, গণিত, ইংরেজি এইগুলো পড়া ছাড়ো না, এইগুলো অন্তত পড়া চালায় যাও। বাকি যেগুলো আছে এইগুলো একটু রিড আউট করলেই হয়তো বা হয়ে যাবে। তো সেই কারণে এই তিনটা অন্তত ভালোভাবে একটু পড়াশোনা করবা, আশা করছি। এই বছর আর স্কুল খুলবে না তাই না স্যার? সম্ভাবনা নাই, সামনের কারণ বছরও খুলবে না। তোমাদের অ্যাসাইনমেন্ট যেহেতু করতে দিছে, সেক্ষেত্রে খোলার কোনো প্রশ্ন আসে না। এবং সামনের বছরে হয়তোবা তোমার শীতটা চলে গেলে হয়তোবা খুলবে। ফেব্রুয়ারি মার্চ। শীতের পরে হয়তোবা স্বাভাবিক হতে পারে। স্যার স্যার না 21 সালে এসএসসি রা তো অটো পাস পাবে মনে হয়। না না না, অটো পাস পাবে না, ওদের পরীক্ষাটা 2 মাসের মতো পিছিয়ে যাবে। যাক যাক, তাও নিয়েন স্যার, পরীক্ষা ছাড়েন না হওয়ার প্লিজ। কথা ছিল ওদের ফেব্রুয়ারিতে, সেইটা হবে সম্ভবত তোমার এপ্রিলে, এপ্রিলে বা মের প্রথম 2 মাস দিকে। পিছিয়ে যাবে। এই হ্যাঁ, 2 মাসের মতো পিছিয়ে যাবে, কিন্তু হবে, ওদের পরীক্ষাটা হবে। সবাই ওদেরটাও তো হবে। অটো পাস দেওয়া শুরু করলে তো বিপদ হয়ে যাবে। স্যার আমরা চাচ্ছি অটো পাস দিক সবাইকে। না না, ওটা চাওয়া যাবে না তো, তোমরা ওদেরকে দিলেও আমরা পাবো না। আমরা কেন, আমাদেরকেও দিবে, এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে না, এরকমই থাক। শোনো, অটো আমরা পাসে, অনলাইনে ক্লাস লিখ। হ্যাঁ অটো পাসে কিন্তু তোমার ঝামেলা আছে। ঝামেলা এই জন্যে, যখনই তুমি কোনো চাকরি জীবনে যাবা, তখন তোমার যখন সালটা দেখবে ইন্টারমিডিয়েটে, যে 20 সালে তুমি এসএসসি পাস করছো, তখন কিন্তু সবাই বলবে, ও তুমি অটো পাস। করোনা। না, বলবে, 20 ও তুমি 20 অটো পাস। অটো পাস, এটা কিন্তু 20 একটা 20 অটো খারাপ পাস। ইফেক্ট পড়বে এক সময়। সেই কারণে ওইটা নিয়ে আসলে আমাদের খুশি হওয়ার কিছু নাই, আমরা পড়াশোনা কিন্তু করেই, স্যার না পড়ে পরীক্ষা অটো পাস পেয়ে গেল, আর আমরা পড়তে হবে স্যার, পড়ে লিখতে হবে। হ্যাঁ পড়ে লিখে নাম্বার কম পাইলেও সমস্যা নাই, কিন্তু পরীক্ষাটা দেওয়া উচিত। তো যাই হোক, কিছুক্ষণ পর আবার কেটে যাবে, 40 মিনিট হয়ে গেছে প্রায়। তোমরা ভালো থাকো। এই স্যার আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে তোমার সিলিমপুর, চিনো? হাই হাই, অত মেলা হ্যাঁ দূর। স্যার চিনি স্যার। হ্যাঁ, ওইখানে ওখানে আমাদের জায়গা কিনতেছে স্যার, আমরা আসতেছি। তাই নাকি? কই ওখানে কোন জায়গায় কিনতিছে সিলিমপুরে? ওখানেই কোথায় জানি একটা, এই বাসা এখানেই থাকবে, আমরা ওখানে যাব। ও তোমরা সিলিমপুরে চলে আসবা? ওরকমই প্ল্যানিং হচ্ছে। যাই হোক, আমাদের মানে আমার বাসা যেখানে, সেখানে অনেকজনই বাসা করতেছে, তোমার ওটাকে ছোট বেলাইল বলে, ওইখানে অনেক বাসাই হচ্ছে। ভালো, যত আসবে ততই ভালো। আসো, আমার যাওয়ার ইচ্ছা নাই স্যার। না না চলে আসো, ভালো জায়গা তো, স্যারের কাছে যাও। ভালো জায়গা। ওইদিকে সবারই বাসা আছে অবশ্য, ফাঁকা জিয়া জায়গা মেডিকেল আছে। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকো। আর নাদিয়া, একটু পড়াশোনা করিও। তুমি যেহেতু আজকে আসছো, তুমি একটু কথাবার্তা মনে হয় একটু কমই বলো, কথা বলা একটু কোঅপারেট করবা, তাতে ভালো তার মানে হবে। কি আমরা বেশি কথা বলি? না, বেশি কথা না, না স্যারের সঙ্গে আমরা কথাবার্তা বললে অনেকগুলো তথ্য পাই এবং ইয়ে হয় আর কি স্যার, মন টন ভালো থাকে। কামরুল যে এত সুন্দর বিশ্লেষণ করতে পারে, আমার খুব ভালো লাগে। তো তোমার যেটা হচ্ছে যে মানে
এটা 1-to-1 হইলে হয় কি যে তুমি আমি বলেই যাচ্ছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি না, তখন একটু হতাশ